সাদ্দাম হোসেন আব্দুল মাজিদ আল তিকরিতি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। এ পরিচয়ের চেয়ে তার বড় পরিচয় ছিল তিনি পশ্চিমাদের ত্রাস। বলা হয়ে থাকে পশ্চিমা বিশ্বের পাতানো ফাঁদে প্রাণপ্রদীপ নিভে গিয়েছিল তার। সাদ্দাম হোসেন 16 জুলাই 1979 সাল থেকে 9 এপ্রিল 2003 সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। ইরাকের রাষ্ট্রপতি ও বাথ পার্টির প্রধান হিসেবে সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তোলার পথে পা বাড়িয়েছিলেন। সাদ্দাম একদলীয় শাসন কায়েম করেন, যা ভালোভাবে নেয়নি সভ্য রাষ্ট্রগুলো। সাদ্দাম ইরাকের সঙ্গে যার পরিপ্রেক্ষিতে 9 বছরের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এরপর 1991 সালে সাদ্দাম উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন। সাদ্দাম ইরাকের স্থিতিশীলতার বিরোধী সব পক্ষকে নির্মূল করার উদ্যোগ নেন। ইরাকি শিয়া মুসলমান, কুর্দি ও ইরাকি তুর্কি জনগণ এর বিরোধিতা করে স্বাধীনতা দাবি করে। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেন। সাদ্দাম হোসেন ব্যাপক ধ্বংসাত্মক জীবাণু অস্ত্র তৈরি করছেন এই অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরাকে আগ্রাসন ঘটায়, কিন্তু তাদের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে এমন কোনো অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন আমেরিকার সেনাদের কাছে ধরা পড়ে। পরে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দামের বিচার কার্য শুরু করে। সাদ্দামের উপর মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করা হয়। তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। 2006 সালের 30 ডিসেম্বর ইরাকি সময় সকাল 6টা 6 তার ফাঁসি কার্যকর করা হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম উত্তর ইরাকের তিকরিত শহরের আউজা এলাকায়। তার শৈশব খুব একটা সাজানো ছিল না। জন্মের পর তার বাবা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তার মা আবার বিয়ে করেন। সৎ বাবার ঘরে সাদ্দামের জীবন সুখকর ছিল না। সাদ্দাম এরপর বাগদাদে তার মামার বাড়িতে বেড়ে ওঠেন। রাজনীতিতে তিনি সক্রিয় হন তার মামার হাত ধরেই। সাদ্দামের মামা বাথ পার্টির সক্রিয় নেতা ছিলেন। 1957 সালের কথা। তখন সাদ্দামের বয়স মাত্র 20 বছর। এই তরুণ বয়সে তিনি বাথ পার্টির সদস্য হন। দলে তার অংশগ্রহণ ও কর্মপরিধি আস্তে আস্তে বাড়তে থাকে। 1963 সালে বাথ পার্টির সরকার উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন সাদ্দাম হোসেন, তবে সেটি খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। 1968 সালে বাথ পার্টি আবার ক্ষমতা দখল করে। এটি সাদ্দামের জন্য মাইলফলক ছিল, কারণ সেবার সাদ্দামকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত সাদ্দামের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। ইরানের বিরুদ্ধে প্রায় 9 বছর দীর্ঘস্থায়ী এই যুদ্ধে উভয় দেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। এই যুদ্ধে কোনো দেশেই চূড়ান্ত সফলতা পায়নি। ইরাক-ইরান যুদ্ধে ইরাককে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইন্ধন জুগিয়েছিল। এই যুদ্ধে সাদ্দামের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। 1988 সালে কুর্দি শহর হালফাজায় অভিযান পরিচালনা করে কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র পরিচালনা করে 5000 কুর্দির মৃত্যু ঘটান। এরপর সময়ের পালা বদলে সাদ্দাম হুসাইন 1989 সালে কুয়েত দখল করে নেন। এবার দাবার চাল সম্পূর্ণই উল্টে যায়। যুক্তরাষ্ট্র কুয়েতের পক্ষ নেয়। কারণ আর কিছুই নয়, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ হাসিল করা। যুক্তরাষ্ট্রের জমজমাট অর্থ বাণিজ্যের কথা কেনা জানে। ইরাক কুয়েত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী কুয়েতের পক্ষে প্রত্যক্ষ অংশ নিলে ইরাক পরাজিত হয়। এ যুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন প্রেসিডেন্ট সিনিয়র বুশ কুয়েত সফরে এলে তাকে বিশাল আকারে সম্বর্ধনা দেওয়া হয় এবং বিপুল অঙ্কের উপহার সামগ্রী প্রদান করা হয়। ইরাকের পেছনে যুক্তরাষ্ট্রের রাসায়নিক প্রভাব খাটানোর চেষ্টা সবার সামনে চলে আসে। ইরাকের কাছে মানব বিধ্বংসী রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তাদের নেতৃত্বাধীন বাহিনী 2003 সালে ইরাক আক্রমণ করে। এ যুদ্ধে সাদ্দামের বাহিনী পরাজিত হয় আর সাদ্দাম আত্মগোপনে চলে যান। 2003 সালের ডিসেম্বরে মার্কিন সেনারা সাদ্দামের নিজ শহর তিকরিত থেকে তাকে আটক করে। সাদ্দামকে বিচারের মুখোমুখি করা হয়। বিশেষ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। আর অভিযোগে বলা হয় তিনি হত্যার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করে 1982 সালে 148 নাগরিককে ফাঁসি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের তেলের দিকে নজর যুক্তরাষ্ট্রের অনেক আগে থেকে ছিল। বিশ্ব চলে তেলের দামে। তেল অর্থনীতি চালায়। বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরাক হলো একটি। খুব সহজ একটি অঙ্ক। ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের পক্ষ নিয়ে লড়েছিল। তখন ইরাক যুক্তরাষ্ট্র গলায় গলায় ভাব,
কিন্তু সেই বন্ধুত্বে ফাটল ধরল যখন সাদ্দাম হোসেন তার দেশের তেল দেশের উন্নয়নেই লাগাতে চাইলেন। ইরাকের তেল শুধু নিজের দেশের জন্যই নয়, মধ্যপ্রাচ্যের জাতীয়তাকরণের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলেন সাদ্দাম হোসেন। তখনই ঝামেলা বাঁধল। ইরাককে অস্থিতিশীল করতে কুয়েত ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র পুরোপুরি চেহারা বদলে ফেলল। কুয়েতের পক্ষ নিল যুক্তরাষ্ট্র। তেলের জন্য যুক্তরাষ্ট্রের এই খেলাটা টের পেয়ে যান সাদ্দাম হোসেন। যুক্তরাষ্ট্র সেটা আর গোপন রাখেননি। কুয়েত যুদ্ধে ইরাক পরাজিত হলে সাদ্দামের বিদায় ঘণ্টা বাজানোই ছিল যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। পাশ থেকে মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদ ছড়ালে তাদের অস্ত্র ব্যবসাটাও জমজমাট হয়ে উঠবে। বিশ্বের 1 নম্বর অস্ত্র তৈরি ও বিক্রির দেশটির জন্য তাই স্বাধীনতা, গণতন্ত্র আর শান্তি রক্ষার জন্য আগ্রাসন সবই একই কথা। মধ্যপ্রাচ্যে তেল জাতীয়তাকরণের পেছনে সাদ্দাম হোসেনের অবদান অনেক। তিনিই প্রথম তেল জাতীয়তাকরণ করেছিলেন এবং একই পথ ধরে বাকি সব রাষ্ট্রগুলো তেল জাতীয়তাকরণ করে। ফলাফলে তেল থেকে প্রাপ্ত সকল মুনাফা মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই ব্যবহার করতে পারছে এবং অবকাঠামো গড়ে তুলেছে। তবে তেলের এই রমরমা বাজারের প্রথম সারির ক্রেতা পশ্চিমারা, যে কারণে তেলের বাজারে হস্তক্ষেপ করতে মরিয়া হয়ে ওঠে তারা। মধ্যপ্রাচ্যের এই দামি তেলের দখল নেওয়া ও রাজনৈতিক প্রভাব বাড়ানো এ যেন দুয়ে দুয়ে চার। সে বাজার দখলের পথে অন্যতম বাধা ছিলেন সাদ্দাম হোসেন। তাছাড়া ইরাক কুয়েত যুদ্ধে বেসামরিক ইরাকি নিহত হয়েছে সবচেয়ে বেশি। এই সাফল্য ইরাক আগ্রাসনে মার্কিনীদের উৎসাহিত করে। ইরাক জ্বালিয়ে পুড়িয়ে মার্কিন সেনারা সাদ্দামের পতন ঘটায়। অনেকেই বলেন তাদের কী লাভ? তাদের লাভ এটাই যে শেষ পর্যন্ত ইরাকিদের প্রাণের বিনিময়ে মধ্যপ্রাচ্যের তেল ও রাজনৈতিক প্রভাব দুটোই হাসিল করে তারা। জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম হোসেনকে পাহারা দিয়েছিলেন 12 জন মার্কিন সেনা, যারা সাদ্দাম হোসেনের ফাঁসির সময় কেঁদেছিলেন। এমনকি তাদের একজন পরে চাকরি থেকে ইস্তফা নেন। তারা দাবি করেন গ্রেফতার হওয়ার পর তারা এক পর্যায়ে সাদ্দাম হোসেনের বন্ধু হয়ে ওঠেন। তারাই ছিলেন সাদ্দাম হোসেনের একমাত্র সঙ্গী। মার্কিন 551 নম্বর মিলিটারি পুলিশ কোম্পানির ওই 12 জন সেনা সদস্যকে সুপার 12 বলে ডাকা হতো। সাদ্দামের ফাঁসির পরে যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল, তখন সেখানে জমা হওয়া লোকজন সাদ্দামের মৃতদেহের উপরে থুতো ছিটিয়েছিল। ওই ঘটনা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকান সেনারা। বার্ডেন ওয়ারপার নামে একজন লেখক তার বইতে লিখেছেন, এই নোংরামি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তারা সবাই, বিশেষ করে যে 12 জন তার শেষ সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে একজন ওখানে জমা হওয়া লোকজনের কাছে হাত জোর করে তাদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দলের বাকিরা তাকে টেনে সরিয়ে নেয়। ওই 12 জনের অন্যতম স্টিভ হ্যাসিনসন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা নেন। সাদ্দাম হোসেন বিভিন্ন সময়ে আদালতে বিচারকের সামনে যেসব জবাব দিয়েছিলেন তারই কিছু অংশ এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমি সাদ্দাম হুসাইন আল মাজিদ, প্রেসিডেন্ট অব ইরাক। আপনাকে একজন ইরাকি ধরে আমি কথা বলছি। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমি ইরাকের প্রেসিডেন্ট ছিলাম যখন কুয়েতে আক্রমণ চালানো হয়। দুঃখজনক হলেও সত্যি যে একজন ইরাকির কাছ থেকে আমার উপর এই অভিযোগ আনা হয়েছে। এটা কি সত্যিকারের ন্যায় বিচার হলো? এই সেই কুয়েত যারা বলেছিল সকল ইরাকি মেয়েদের রাস্তার পতিতা বানাবে। আমি ইরাকের সম্মান রক্ষা করেছি এবং কুয়েতের উপর ইরাকের ঐতিহাসিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। ইয়োর অনার, আমি যখন কথা বলবো তখন আপনি আমাকে আপনার ভাই মনে করবেন একজন ইরাকি হিসেবে। আমি এই আদালতের মৃত্যুদণ্ডকে ইরাকি জুতার চেয়েও কম মূল্যায়ন করি। আমি ফাঁসির দড়ি গলায় দিতে ভীত নই। আপনি আমাকে চিনেন পৃথিবীর বাকি মানুষগুলো থেকে অনেক বেশি। কাউকে আমার ইতিহাস বলতে হবে না। আমি জানি আপনাকে প্রেশার করা হচ্ছে। আমি আপনাদের 30 বছর যাবৎ সার্ভিস দিয়েছি। এইটা একটা ক্রিমিনাল কেস। আমাকে বলার সুযোগ দিন। আমি এখানে সাদ্দাম হোসেনকে ডিফেন্ড করতে আসি নাই। আমি আগেই বলেছি সাদ্দাম হোসেন এতই উঁচু যে এমনকি তার নিজেকে নিজের ডিফেন্ড করার অধিকারও নাই। আমি এখানে ইরাকিদের ডিফেন্ড করতে চেয়েছি। কোন সংবিধান দ্বারা আমার বিচার হবে? যে সংবিধান সাদ্দাম হোসেন সাইন করেছিল, নাকি সেই সংবিধান যা আমেরিকাদের দ্বারা লিখিত? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমি 2 বার আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। এখন নামাজের সময়। আপনি শোনেননি। আমি কাউকে বিব্রত করতে এসব কথা বলছি না। কোনো ইরাকিকে ক্ষতি করলে আমার সেই রকম কষ্ট অনুভূত হয় যে এরকম কষ্ট সে পেয়ে থাকে। এজন্য নয় যে আমি তাকে ভয় করি কিংবা কোনো মানুষকে ভয় করি। আমি ভয় করি শুধুই আল্লাহকে। 25 বছর আগেও আইনে যা লেখা আছে সেই অনুযায়ী এই আমেরিকান কথিত তৃতীয় বিশ্বের এই দেশে বিচার হইতো। এখন কি হয়? কোনো বন্দীকে মারা হয় নাই।
আমার পুরো দেহে আঘাত করা হয়েছে। এর কিছু মারাত্মক চিহ্ন এখনও আছে। সবাইকে টর্চার করা হয়েছে অনেক বেশি পরিমাণে। আবু নার্দিয়ার হাড্ডি পর্যন্ত বের করে ফেলা হয়েছে। তারা মিথ্যাবাদী। তারা ঘোষণা দিল যে আমাদের দেশে নাকি ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে। এখন বলছে তারা পায়নি, কিন্তু সাদ্দাম মিথ্যা বলে নাই। আমি এখনও আমাকে করা আঘাতের চিহ্ন দেখাতে পারি। ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি, আজও করবে না। আমেরিকান গণতন্ত্র এইখানে লজ্জা নিয়ে এসেছে। তারা আমার হাত ঘড়িটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমি এইসব বলছি যাতে আপনি তুলনা করতে পারেন। তারা আমার পরনের শহীদুলটাও ছিঁড়ে ফেলেছে। মনে করেছে সাদ্দাম হোসেনের সম্মানকে ছোট করবে। সাদ্দাম হোসেন পরনের কাপড় দিয়ে বিবেচিত হয় না, বরং তাদের এই নির্লজ্জ কাজ তাদেরকেই অপমানিত করেছে, আর সাদ্দামকে করেছে অনেক বড়। কিছু ছোট লোক আছে আমার কথা শুনে হাসে। ইয়োর অনার, যে কোনো অবস্থায় ওই বান্দরদের হাসতে দিন। সিংহ গাছের ডালে থাকা বান্দরের হাসিতে বিচলিত হয় না, তাদের হাসতে দেয়। যেমন আমাকে দেখেন, আমি এইসব অপদার্থদের মূল্য দেই না। সাদ্দাম হোসেন ইরাক শাসন করেছিলেন 25 বছর। দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য তিনি যেমন আলোচিত ছিলেন, তেমনি সমালোচিত হয়েছিলেন বিলাসী খরচের জন্য। এই 25 বছরে তিনি 70টিরও বেশি প্রাসাদ নির্মাণ করেছিলেন। বিলাসী আয়োজনে এক একটি প্রাসাদ ছিল একটির চেয়েও আরেকটি স্বপ্নপুরী। বড় প্রাসাদগুলোর মধ্যে বসরার প্রাসাদটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা ছিল। সেই প্রাসাদটি এখন জাদুঘরে পরিণত করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তবে যুদ্ধের কারণে প্রাসাদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ সেনাবাহিনী যখন বসরায় মোতায়েন ছিল, তখন এই প্রাসাদটিকে তারা ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল। কিন্তু জাদুঘর তৈরির জন্য সেখানে ব্যাপক সংস্কার কাজ শুরু হয়। প্রায় 3 বছর ধরে প্রাসাদটি সংস্কার শেষে জনগণের জন্য খুলে দেওয়া হয়। সাদ্দামের অন্য প্রাসাদগুলোও এখন বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এখন আর সেই ভবনগুলোতে আগের মতো বিলাসী জাঁকজমকতা নেই। সাদ্দাম হোসেনের কবর নিয়ে রয়েছে রহস্য। ফাঁসি কার্যকরের পর সাদ্দাম হোসেনকে দাফন করা হয়েছিল তার নিজ গ্রাম আল আওজাতে। ইরাকি শিয়া মিলিশিয়া বাহিনী সেখানে হামলা করে পুরো কবর ধসিয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই কিছু আন্তর্জাতিক মিডিয়া দাবি করে সাদ্দামের মৃতদেহ এর আগেই কবর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে কোথায় সরিয়ে ফেলা হয়েছে সেটা পুরোপুরি গোপন রাখা হয়। এক পক্ষ ঘোষণা করেন কবর ধসিয়ে দেওয়ার আগেই তার মৃতদেহ জর্ডানে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এসব ধারণা বেশিরভাগই কল্পনাপ্রসূত বলে মনে করেন অনেকেই। এর পক্ষে জোরালো কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। তবে সাদ্দামের কবরকে ঘিরে যে স্থাপনা তৈরি করা হয়েছিল তা পুরোপুরি ধ্বংস করে আইএস। ইরাকের তিকরিত শহর থেকে আইএসকে হটানোর জন্য প্রচণ্ড লড়াইয়ের সময় কবরসহ ভূমিসৌধটি ধুলায় মিশে যায়। সাদ্দামের একনায়কতন্ত্র, ইরাকে রাসায়নিক ও জীবাণু অস্ত্র আছে, এই ভুয়া অভিযোগ তুলে ইরাকে অনুপ্রবেশ করে মার্কিনীরা। মার্কিনীদের যুদ্ধাস্ত্রের আঘাতে ইরাকের স্বাভাবিক জীবনযাত্রা বিধ্বস্ত হয়। নারী শিশুসহ বেসামরিক মানুষ মারা পড়ে এই যুদ্ধে। অর্থনীতি পুরো মাত্রায় ভেঙে পড়ে। সাদ্দামকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারপর ইরাকে দেখা দেয় বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর। কখনো তাদের বলা হয়েছে সাদ্দামের অনুগত বাহিনী, আবার কখনো বলা হয়েছে বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। এক পর্যায়ে বিশ্ববাসী দেখল আইএসের জন্ম। ইসলামিক স্টেট নাম দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের নানা দেশে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি সাদ্দাম হোসেনকে উৎখাতে জর্জ বুশের প্রধান সঙ্গী ছিলেন, তিনি স্বীকার করেছেন ইরাকে সামরিক হামলার কারণেই ইসলামিক স্টেট বা আইএসের জন্ম হয়েছে। বন্ধুরা, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যে অভিযোগের কারণে ফাঁসি দেওয়া হয়েছিল তা কতটুকু যুক্তিসঙ্গত ছিল? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।